আজকে আমাদের কি টপিক আছে? C3 আচ্ছা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ একটা ফটোফসফোরাইলেশন আর একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ মানে কি অক্সিজেনের সাহায্যে, ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ যুক্ত হওয়া, মানে তুমি অক্সিজেনের সাহায্যে তুমি এটিপি তৈরি করবা। ফসফোরাইলেশন মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে লেখো তাহলে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। দেখো এটি একমাত্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এটি একমাত্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এটি একমাত্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। লিখছো? তারপর লেখো সূর্যরশ্মির উপস্থিতিতে, নিচে স্টার্ট দিয়ে লেখো সূর্যরশ্মির উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যরশ্মির উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যরশ্মির উপস্থিতিতে এটিপি তৈরি প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এটি একমাত্র উদ্ভিদের প্লাস্টিডে সম্পন্ন হয়। এটি একমাত্র উদ্ভিদের প্লাস্টিডে সম্পন্ন হয়। এটি একমাত্র উদ্ভিদের প্লাস্টিডে সম্পন্ন হয়। আসলে এটি একমাত্র উদ্ভিদের প্লাস্টিডে সম্পন্ন হয়। তাহলে দুইটা জিনিস বললাম। এটা কি? একটা কি বললাম? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? এটা হয় মাইটোকন্ড্রিয়া, যেটা অক্সিজেনের সাহায্যে। এটি একমাত্র উদ্ভিদের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এটি একমাত্র উদ্ভিদের মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়, প্লাস্টিডে। এটি একমাত্র উদ্ভিদের প্লাস্টিডে সম্পন্ন হয়। তাহলে আবারও বলি, ফার্স্টে আমরা বললাম যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, গতকাল আমি বলতে চাইছিলাম অক্সিডেটিভ মানে অক্সিজেনের সাহায্যে, ফসফোরাইলেশন মানে হচ্ছে এটিপি তৈরি করা। তো অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর ফটোফসফোরাইলেশন কোনটা? সানলাইটের সাহায্যে এটিপি তৈরি প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটো মানে সানলাইট, ফটোফসফোরাইলেশন। এটা আমরা অলরেডি এর আগে পড়ছি, ফটোফসফোরাইলেশন। তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি হয়। আর এটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। এটা মেইনলি মাইটোকন্ড্রিয়া, একমাত্র মাইটোকন্ড্রিয়ায় হয়। আর এটা হয় কোথায়? প্লাস্টিডে। দুইটাতেই কিন্তু এটিপি তৈরি হয়, কিন্তু এটিপি তৈরির প্রক্রিয়াটা ভিন্ন। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেনের সাহায্যে এটিপি তৈরি হচ্ছে, আর একটা প্লাস্টিডে সানলাইটের সাহায্যে এটিপি তৈরি হচ্ছে। তাহলে একটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আর একটা ফটোফসফোরাইলেশন। মনে থাকবে? আর গত ক্লাসে আমরা ফটো রেসপিরেশন করছিলাম। ফটো রেসপিরেশন হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড ছাড়া অক্সিজেনের সাহায্যে যদি এটিপি শ্বসন গ্লুকোজ তৈরি হয়, তাকে বলা হয় ফটো রেসপিরেশন। এটা নর্মালি কোন ধরনের উদ্ভিদে হয়? C3 প্ল্যান্টে বেশি হয়, C4 প্ল্যান্টে সাধারণত হয় না। আচ্ছা,
এখন আমরা করবো C4 বা হ্যাচ এবং স্ল্যাক চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র, বা এটাকে বলা হয় C4 চক্র, হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 চক্র, হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 চক্র। লেখো বিজ্ঞানী হ্যাচ এবং তার সহকারী স্ল্যাক, বিজ্ঞানী হ্যাচ এবং তার সহকারী স্ল্যাক 1966 সালে 1966 সালে ইক্ষু গাছে বা আখ, সরি আখ, 66 সালে আখ গাছে 1966 সালে আখ গাছে সর্বপ্রথম গ্লুকোজ তৈরি হওয়ার একটি চক্র বর্ণনা করেন, গ্লুকোজ তৈরি হওয়ার একটি চক্র বর্ণনা করেন। একে C4 চক্র বলে, একে হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 চক্র বলে। 1966 সালে আখ গাছে সর্বপ্রথম গ্লুকোজ তৈরির প্রক্রিয়া বর্ণনা করেন, একে হ্যাচ ও স্ল্যাক চক্র অথবা C4 চক্র বলে। তারপর লেখো এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই চ্যাপ্টারের শীট পাও নাই কে কে? তাইতো এই চ্যাপ্টারের শীট কে কে পাও নাই? ভালো আছো? এখানে বসো, এখানে বসো। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটি 4 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বড় করে লেখো C4 চক্র, বড় করে লেখো C4 চক্র, গ্যাপ রেখে এখান থেকে লেখা শুরু করো, গ্যাপ রেখে এখান থেকে। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটি 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রকে C4 চক্র বলে। যেটি 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রকে C4 চক্র বলে। প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটি 4 কার্বন বিশিষ্ট, তাই এই চক্রকে C4 চক্র বলে। মাঝখানে কি ওই ব্রেঞ্চটা হয়ে গেছে? হ্যাঁ, ব্রেঞ্চটা কি ভালো হয়ে গেছে? সামনে চাপটা আছে। তাই এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কার্বন সংখ্যা কত? 4। তাই এই চক্রকে কি বলা হয়? C4 চক্র। আচ্ছা, লেখো বর্ণনা, চক্রের বর্ণনা। এটা জানলে ভালো। এনটিকে সাইডে লিখে রাখো, এনটিকে, নাইস টু নো। চক্রের বর্ণনা লিখছো? আর যে লিখবে না বের করে দেবো, সমস্যা নেই। লেখো কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আর একটু কথা লেখা দরকার ছিল। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে দাও। লেখো যে C4 চক্র
C4 চক্র যে সকল উদ্ভিদে ঘটে সংঘটিত হয়। C4 চক্র যে সকল উদ্ভিদে সংঘটিত হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। তাদেরকে C4 চক্র যে সকল উদ্ভিদে সংঘটিত হয় তাদেরকে C4 চক্র বলে। যে সকল উদ্ভিদে সংঘটিত হয় তাদেরকে C4 চক্র C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদ বলে। এই সকল উদ্ভিদে দুই ধরনের কোষ থাকে। এই সকল উদ্ভিদে দুই ধরনের কোষ থাকে। দুই ধরনের কোষ থাকে। এক নম্বর লেখো বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষ আর মেসোফিল কোষ। বান্ডল শীত কোষ আর একটা মেসোফিল কোষ। বান্ডল শীত কোষ এবং মেসোফিল কোষ লিখছো? দেখো বান্ডল শীত কোষে C3 এবং C4 দুটি চক্রে চলে। বান্ডল শীত কোষে C3 C4 দুটি চক্রে চলে। দুটি চক্রই চলে। C3 C4 দুটি চক্র চলে। আর মেসোফিলে শুধুমাত্র C4 চক্র চলে। মেসোফিলে শুধুমাত্র C4 চক্র চলে। আচ্ছা, লেখো কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রথম ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রথম মেসোফিলে শুধু C4 চক্র চলে। তারপর লেখা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রথম ফসফোইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড সর্বপ্রথম ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো ফসফোনাল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে। তারপরে লেখো যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে না চক্রটা আমি বলতেছি। প্রথমে সর্বপ্রথম কার্বন ডাইঅক্সাইড ফসফোনাল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। চক্র C4 চক্র। আমরা C4 চক্রটা বলতেছি। প্রথমে কার্বন ডাইঅক্সাইড ফসফোনাল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে। তারপর লেখো পরবর্তীতে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে একটি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। পরবর্তীতে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে একটি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এটি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। দেখো উক্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে
উক্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সিটি চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। সিটি চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে ফসফেনাল পাইরুভিক অ্যাসিড পরিণত হয়। উক্ত কার্বন ডাইঅক্সাইড সিটি চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং পাইরুভিক অ্যাসিড ফসফেনাল পাইরুভিক অ্যাসিড পরিণত হয়। বুঝছো? এই কার্বন ডাইঅক্সাইড যেটা বেরিয়ে গেল, এই কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে সিটি চক্র চলবে। সিটি চক্রের মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করবে। মোবাইল কাটে যায়, বন্ধ করো। তুমি থেকেছ? এই কার্বন ডাইঅক্সাইড যেটা আসবে, এই কার্বন ডাইঅক্সাইডটা কি করবে? এই কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করে সে সিটি চক্রের মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করবে। সিটি চক্রের মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করবে। অন্যদিকে এই অক্সালিক অ্যাসিড গেছে সে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, আর পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে ফসফেনাল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এবং চক্রাকারে চক্রটি চলতে থাকবে। হ্যাঁ, এবং চক্রাকারে 6 বার যখন এই চক্রটা চলবে 6 বার, তখন 6টা কার্বন ভিতরে ঢুকবে, সেখান থেকে একটা গ্লুকোজ তৈরি করবে। হ্যাঁ, 6 বার চক্রটা চলার পর একটা গ্লুকোজ তৈরি হবে। কারণ কি? এই কার্বন ডাইঅক্সাইডটা মিলে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই না? তো কার্বন ডাইঅক্সাইড কটা লাগবে এখান থেকে ঘুরতে? 6 বার চক্রটা সম্পন্ন হওয়া লাগবে। 6 বার যখন চক্রটা সম্পন্ন হয় তখন একটা গ্লুকোজ অণু তৈরি হবে। কথা বুঝছো? মানে আমি এই কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ বানাবো, তো গ্লুকোজের কার্বন কটা আছে? 6টা আছে না? তো একটা কার্বন দিয়ে কি আর গ্লুকোজ বানানো যাবে? এরকম 6টা চক্র যখন, মানে 6 বার যখন ঘুরবে চক্রটা, তখন এক অণু গ্লুকোজ তৈরি হবে। তাহলে কথাটা লেখো, এই ছবিটা আঁকে ফেলো সবাই। এই ছেলে তুমি অন্য পেজ আঁকাও, সুন্দর করে লেখো, সুন্দর করে লেখো। দেখাও চক্রটা করি পরেরটা লেখো, পরের চক্র রাখাও, চক্র রাখতে হবে। কথা বুঝতে পারছো? এখানে এখানে যে এটিপি যেটা ছিল, এই এটিপিটা কিন্তু আমাদের অলরেডি এর আগে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? এটা এটিপিটা আলোক নির্ভর পর্যায়ে, কিন্তু এটিপি তৈরি হয়েছে। এই এটিপিটা যখন ভেঙে যাবে, এটিপি তৈরি হবে এবং ফসফেট গ্রুপ আলাদা হবে। ওই ফসফেটটা পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল মানে কি? এর মধ্যে ফসফেট আছে, এর জন্য হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। মানে এটিপি ট্রাইফসফেট থেকে যখন এডিপি ডাইফসফেট তৈরি হচ্ছে, তাহলে একটা ফসফেট আলাদা হয়ে গেল, ওই ফসফেটটা এর সাথে যুক্ত হয়ে নাম হবে ফসফোইনল, মানে ফসফেট গ্রুপ যুক্ত পাইরুভিক অ্যাসিড। আবার ওই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে অক্সালিক অ্যাসিড।
এটা কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 3। আর এই কার্বন 3 কার্বন আরো একটা কার্বনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে পরবর্তীতে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে সে সিটি চক্রের মধ্যে ঢুকবে। এই জাস্ট সি3 যেটা পড়ছি আমরা, এর আগে যে সি3টা পড়ছিলাম ওই জাস্ট সি3 মতোই। সেখান থেকে একদিক থেকে গ্লুকোজ তৈরি হবে, অন্য দিক থেকে চক্রটা চলতে থাকে। বুঝছো? নেক্সট তারপরে লেখো যে সকল উদ্ভিদে C4 চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলে। বুঝছো? তাহলে লেখো যে C4 উদ্ভিদ, এক যা উদাহরণ লেখো। C4 উদ্ভিদ ব্র্যাকেটে লেখো ভুট্টা। C4 উদ্ভিদের নাম লেখো ভুট্টা, আখ, ঘাস, দুর্বাঘাস। ভুট্টা, আখ, ঘাস, দুর্বাঘাস, অ্যামারন্থাস। অ্যামারন্থাস সরিয়া জফল আকার ময়াকার বসরা দন্ত নয় ছয় আকার দন্ত স। অ্যামারেন্থাস মানে হচ্ছে অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস অ্যামারেন্থাস সরিয়া জফল আকার ময়াকার বসরা দন্ত ন ছয় আকার দন্ত স। অ্যামারন্থাস এগুলা হচ্ছে তোমার C4 উদ্ভিদ। লেখো যে C3 এবং C3 চক্রের পার্থক্য। C3 এবং C4 চক্রের পার্থক্য। C3 এবং C4 চক্রের পার্থক্য বড় করে লেখার পার্থক্য। C3 এবং C4 চক্রের পার্থক্য। এক নম্বর লেখো যে সালোক সংশ্লেষণের হার। প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ। তাহলে C3 প্রথম স্থায়ী পদার্থের নাম কি ছিল বলতো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম কি ছিল? অক্সালোঅ্যাসিটিক। এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা আসবে না, বাট এরকম কোশ্চেন কিন্তু এই ধাঁচের কোশ্চেন কিন্তু আসতে পারে এবং স্কুলে আসছে কিন্তু অলরেডি। অক্সালো বলবে কোনটা উন্নত, C3 এবং C4 এর মধ্যে কোনটা উন্নত হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর 2 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষণ হার। সালোক সংশ্লেষণের হার এটা তো কম, এটা বেশি, মানে বেশি বেশি গ্লুকোজ তৈরি হয়। C3 তে কম গ্লুকোজ তৈরি হয়, C4 এ বেশি উৎপন্ন হয়। তাহলে C3 তে সালোক সংশ্লেষণ হার কম, C4 এ সালোক সংশ্লেষণ হার বেশি। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার কম হবে আর C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি। 3 নম্বরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ C3 তে বেশি লাগে, বেশি প্রয়োজন, আর C3 তে কম প্রয়োজন। C3 তে কম কার্বন ডাই অক্সাইড হলেও হয়, আর C4 উদ্ভিদে কি লাগে? বেশি কার্বন ডাই অক্সাইড। C3 তে বেশি লাগে, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, C3 তে কার্বন ডাই অক্সাইড বেশি লাগে আর C4 এ কম প্রয়োজন।
তারপর লেখো ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন এটা ঘটে, এটা ঘটে না। ফটো রেসপিরেশন C3 উদ্ভিদে ঘটে, আর C4 উদ্ভিদে ফটো রেসপিরেশন ঘটে না। কেন বলতো? এটা কে বলতে পারবে? খুব খুশি হবো। C4 উদ্ভিদে ফটো রেসপিরেশন ঘটে না, আর C3 তে ফটো রেসপিরেশন ঘটে। বলো কি বলতে পারবা? C4 এ ওরা নিজেরাই কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। দেখো ওই যে বললাম একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, যে ওই যে পাইরুভিক অ্যাসিড, দেখো চক্রটা দেখো, এক পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল না, এই কার্বন ডাই অক্সাইড ওরা নিজেরাই তৈরি করবে, আর কার্বন ডাই অক্সাইড কোনো অভাব পড়ে না। মানে চক্রটা, হ্যাঁ, C3 তে C4 চক্রে কার্বন ডাই অক্সাইডের অভাব পড়ে না। কারণ কি? কারণ এক পর্যায়ে চক্রের এক পর্যায়ে কার্বন ডাই অক্সাইড এমনিতে তৈরি হয়, তো ওই কার্বন ডাই অক্সাইডটাকে সে ব্যবহার করে চক্রটা চালাতে পারে। এর জন্য পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলেও তারা ফটো রেসপিরেশনের হার সাধারণত C4 এ ঘটে না, আর C3 তে ঘটবে। এই কথাটা বুঝতে পারছো? আবার বলি, মানে চক্রটা যে চলবে, দেখো তোমরা চক্রটা দেখো, এর আগে যে চক্রটা লেখাইছি, এর আগে চক্রটা লেখাইছি না, এই যে মাস্ট কিছুক্ষণ আগে লেখাইলাম, এই চক্রটার মধ্যে দেখো, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড তো বাতাস থেকে আসতেছে, হ্যাঁ, ওরা যদি একটু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পায় তাহলে ওরা এ থেকে ওরা নিজেরাই কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। দেখো এর আগে চক্রটা যে লেখাইছি, ওই চক্রের প্রথমে কার্বন ডাই অক্সাইড ঢুকলো, তারপরে এটা চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, এই কার্বন ডাই অক্সাইডটা ব্যবহার করে তারা গ্লুকোজ তৈরি করতেছে। তো সামহাও যদি কার্বন ডাই অক্সাইড কম উৎপন্ন হয়, তারপরে ওরা চক্রটা চালাতে পারে। কেন? কারণ এই চক্রের মধ্যে ওরা নিজেরাই কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কথা বুঝো নাই? মানে আমি কি উর্দু ভাষায় কথা বলতেছি? এই যে চক্রটা যেটা আছে, এই চক্রের দেখো এক পর্যায়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, তাই না? এই কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে যেহেতু, তো ওদের কার্বন ডাই অক্সাইড কম প্রয়োজন হয়, এবং সামহাও যদি এখানে কার্বন ডাই অক্সাইড না ঢুকতে পারে, তারপরে চক্রের মাধ্যমে যদি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই যে কার্বন ডাই অক্সাইডটা যে তৈরি হয় এটাকে ব্যবহার করে সেই চক্রটা চালাবে। হ্যাঁ, আচ্ছা, মানে পার্শিয়ালি সে যদি একেবারে বন্ধ থাকলে তো হবেই না। যদি পত্ররন্ধ্র একটু পার্শিয়ালি খোলা থাকে, পুরাপুরি বন্ধ থাকলে তো হবেই না। বাট যদি মানে কম্পারেটিভলি আমরা বলতেছি ফটো রেসপিরেশন, C3 মধ্যে ফটো রেসপিরেশন ঘটে, আর C3 মধ্যে ফটো রেসপিরেশন ঘটে না, সাধারণত ঘটে না। নেক্সট তারপরে লেখো তাপমাত্রা। তাপমাত্রা লেখো যে এটা সাধারণত কম তাপমাত্রায় ঘটে, সাধারণত বেশি তাপমাত্রায় ঘটে। C3 উদ্ভিদটা সাধারণত কম তাপমাত্রায় ঘটে, আর C4টা সাধারণত ধারণা করা হয় যে তোমার মরুজ যে উদ্ভিদগুলো আছে, মরুভূমিতে তাপমাত্রা কম না বেশি, বেশি, ওই জায়গায় যত উদ্ভিদ আছে সবার C4 চক্র ধারণা করা হয়। আর যত আমাদের এই যে ঠান্ডা অঞ্চল আছে বা নর্মাল যে টেম্পারেচার 25 ডিগ্রি নিচে অথবা 25 ডিগ্রি 30 ডিগ্রি এগুলো যারা আছে তাদের মধ্যে চলে C3 চক্র। আর যারা টেম্পারেচার 45 ডিগ্রি উপরে 45-50 এরকম টেম্পারেচারে ওই সকল উদ্ভিদগুলোর মধ্যে C4 চক্র চলে ধারণা করা হয়। তাহলে ওদের টেম্পারেচার কম লাগে আর ওদের বেশি লাগে। রাত্রেবেলা তো রাত্রেবেলা তো সারা সংশ্লেষণ বন্ধ, পুরোটাই বন্ধ, সানলাইট নাই, চলবে না। কিন্তু শ্বসন কিন্তু 24 ঘন্টায় চলে, তাই না? হ্যাঁ, এনার্জি লাইট দিয়ে। লেখো সালোক সংশ্লেষণের প্রভাবক।
বড় করে লেখো সালোক সংশ্লেষণের প্রভাবক। সালোক সংশ্লেষণের প্রভাবক। 1 নম্বরে লেখো বাহ্যিক প্রভাবক, 2 নম্বরে লেখো অভ্যন্তরীণ প্রভাবক। সালোক সংশ্লেষণের প্রভাবক লিখছো? প্রভাবক প্রভাবক 2 ধরনের, একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। বাহ্যিক প্রভাবক কি কি আছে? একটা হচ্ছে আলো। বাহ্যিকের মধ্যে আলো আছে। একটা হচ্ছে আলো। লেখো বেনি কলা, বেগুনি নীল কমলা লাল। বেনি কলা মানে বেগুনি নীল, বেগুনি নীল কমলা লাল, কমলা লাল। লাল আলোতে সালোক সংশ্লেষণ সর্বাধিক, সবচেয়ে ভালো হয়। বেগুনি নীল কমলা লাল, হ্যাঁ বেগুনি নীল কমলা লাল, বেনি কলা। 400 থেকে 480, 400 থেকে 480 ন্যানোমিটার ও 680 ন্যানোমিটার তরঙ্গে আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে। তারপর লেখো একক আলো হিসেবে, একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। যদি আমাকে বলে যে একটা আলোর কথা বলো, তাহলে আমি বলবো লাল আলো। আর এমনিতে অন্যান্য আলো আছে, যেমন বেগুনি নীল কমলা লাল। দেখো আমরা জানি যে বেগুনি আর নীল তাদের তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 480 মধ্যে হয়, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 680 মধ্যে হয়। এর জন্য বেগুনি নীল কমলা লাল 400 থেকে 480, 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য লাইট সবচেয়ে বেশি। আর একক আলো হিসেবে দেখো তাহলে লেখো একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। একক আলো হিসেবে লাল আলো, একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। একক আলো হিসেবে লাল আলোতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি। তাহলে বাসার মধ্যে কি করবা? একটা গাছ রাখবা, আর গাছের মধ্যে মানে গাছের আশেপাশে একটা লাল আলোর একটা ডিম লাইট দিবা, তাদের মধ্যে সালোক সংশ্লেষণ হইতেছে। বেগুনি নীল কমলা লাল, এবং লাল লাইটে সবচেয়ে বেশি আলো
সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হবে। তারপর লেখো কার্বন ডাই অক্সাইড, বাহ্যিক প্রভাবকে 2 নম্বরে লেখো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আপনার সাথে কথা বললাম। কার্বন ডাই অক্সাইড লেখো হচ্ছে কি বললাম, দেখো কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণের প্রয়োজন। কার্বন ডাই অক্সাইড তোরা এরকম ধারণা করো পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। ক্লাস 9 জনে পড়া পরিচালনা করব। কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়লে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পায়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায়। তাহলে এটা কি সমানুপাতিক, তাই না? সমানুপাতিক কার্বন ডাই অক্সাইড। তারপরে কি আছে? তাপমাত্রা। দেখো নিম্ন তাপমাত্রা, দেখো নিম্ন তাপমাত্রা মানে খুব নিম্ন তাপমাত্রা, দেখো খুব নিম্ন তাপমাত্রা এবং খুব উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ হার কম। খুব নিম্ন তাপমাত্রা ব্র্যাকেটে 0 ডিগ্রি সেলসিয়াস। খুব নিম্ন তাপমাত্রা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর উচ্চ তাপমাত্রা কত? 45 ডিগ্রি। হ্যাঁ, ওরা তো করে ওই গ্রিন হাউস করে, গ্রিন হাউস করে তাপমাত্রা একটু বাড়ায় রাখে। আর ওরা ওই ধরনের উদ্ভিদ তারা চাষ করে যেগুলা ধরো নর্মালি সালোক সংশ্লেষণ, অথবা যখন তোমার হয়ে যায় না, শীত প্রধান দেশে কিন্তু সবসময় তোমার থাকে না। তোমার কি মানে সবসময় শীত থাকে? মানে যেমন রাশিয়ার সব অঞ্চলে কিন্তু সবসময় থাকে না, বরফ অনেক সময় গলে যায়, ওদের মধ্যে কিন্তু আসে সানলাইট কিন্তু পড়ে, মানে ওদের মধ্যে ওদের ল্যান্ডের উপরে যে এটা পড়ে থাকে বরফটা অনেক সময় গলে যায়, তখন তারা চাষ করে। আচ্ছা লেখো কি বললাম, শীত প্রধান সালোক সংশ্লেষণ হার কম, উচ্চ তাপমাত্রা কত? ব্র্যাকেটে লেখো 45 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্ন তাপমাত্রা মানে 0 ডিগ্রি নিচে, 45 ডিগ্রি উপরে সালোক সংশ্লেষণ হার কম। লেখো তাই 45 তাই সালোক সংশ্লেষণ অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণ কত? 22 থেকে 35, 22 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় আসবে কিন্তু। 22 থেকে কত? 35 ডিগ্রি সেলসিয়াস। তারপর লেখো পানি, সেকেন্ডই হচ্ছে পানি। হ্যাঁ পানি লেখো, লেখো হচ্ছে সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড বিজারণে, সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড বিজারণে যে হাইড্রোজেন আয়ন প্রয়োজন, হাইড্রোজেন আয়ন প্রয়োজন তা পানি থেকে আসে, যে হাইড্রোজেন আয়ন প্রয়োজন তা পানি থেকে আসে। তাই সালোক সংশ্লেষণে স্বাভাবিক পরিমাণে পানি থাকলে
সালোক সংশ্লেষণের স্বাভাবিক পরিমাণ পানি থাকলে হার বৃদ্ধি পায়। হার বৃদ্ধি পায়। হার বৃদ্ধি পায়। কিন্তু অতিরিক্ত পানি জমা হলে সালোক সংশ্লেষণ হার হ্রাস পায়। অতিরিক্ত পানি যদি জমা হয় পাতার মধ্যে তাহলে সেক্ষেত্রে কমে যাবে, কিন্তু তোমার স্বাভাবিক অবস্থায় যদি থাকে তাহলে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পাবে। কিন্তু অতিরিক্ত পানি পাতা জমা থাকলে সালোক সংশ্লেষণ হার কমে। তারপর লেখো অক্সিজেন। বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সালোক সংশ্লেষণ হার কমে। বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সালোক সংশ্লেষণ হার কমে। বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সালোক সংশ্লেষণ হার কমে। কেন? ওই লাস্ট সাথে নীতি পড়াইছি না? দেখো আমার এই বিক্রিয়া কি তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড 6 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 মোল H2O, এটা থেকে তৈরি হয় C6H12O6 প্লাস 6 মোল অফ অক্সিজেন প্লাস 6 মোল অফ পানি। চিন্তা করো আমার বাম সাইডে যেগুলো আছে এগুলোর পরিমাণ যদি বাড়ে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পাবে, আর ডান পাশে যারা আছে এদের পরিমাণ বাড়লে বিক্রিয়াটা কোন দিকে আসবে? পিছনের দিকে আসবে, মানে সালোক সংশ্লেষণ হার কমবে। এদের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি কমবে, আর এদের পরিমাণ যদি বাড়ে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পাবে। তাহলে লেখা হচ্ছে কি লিখছো? তারপর লেখো খনিজ পদার্থ। স্টার দিয়ে লেখো খনিজ পদার্থ। লেখো ক্লোরোফিলের প্রধান উপাদান। ক্লোরোফিলের প্রধান উপাদান নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম কমা দিয়ে লেখো এদের পরিমাণ হ্রাস পেলে ক্লোরোফিল উৎপাদন কমে যায়। এদের পরিমাণ হ্রাস পেলে ক্লোরোফিল উৎপাদন কমে যায়, ফলে সালোক সংশ্লেষণ হার কমে। ক্লোরোফিল উৎপাদন কমে যায়। ক্লোরোফিল উৎপাদন, এদের পরিমাণ হ্রাস পেলে ক্লোরোফিল উৎপাদন কমে যায়, তাই সালোক সংশ্লেষণ হার কমে। বড় করে লেখো রাসায়নিক পদার্থ। আর একটা পয়েন্ট 6 নম্বর পয়েন্টে লেখো রাসায়নিক, 7 নম্বর পয়েন্ট এটা মনে হয় না। রাসায়নিক পদার্থ লেখো। বাতাসে ক্লোরোফর্ম রাসায়নিক পদার্থ লেখো। 6 নম্বরে লেখো রাসায়নিক পদার্থ। বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন। ক্লোরোফর্মের সংকেত কি কে বলতে পারবা? CH CO3, হাইড্রোজেন সালফাইড H2S, CHCO3, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। তারপরে হাইড্রোজেন সালফাইড H2S, তারপরে আর কি আছে? মিথেন CH4 বা অন্য কোনো বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণ হার কমে। সালোক সংশ্লেষণ হার কমে অথবা একেবারে বন্ধ হয়ে যায়। হাইড্রোজেন সালফাইড CH4 মিথেন, এটা মিথেন হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড আর হচ্ছে ক্লোরোফর্ম। হাইড্রোজেন সালফাইড, মিথেন এবং বিষাক্ত গ্যাস এর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হার কমে যায়, এমনকি বন্ধ হতে পারে। অভ্যন্তরীণ প্রভাবক লেখো।
অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, বাহ্যিক প্রভাবক শেষ, অভ্যন্তরীণ প্রভাবক। এক নম্বরে লেখো ক্লোরোফিল। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে ক্লোরোফিল। পাতার বয়স, পাতার বয়স এবং সংখ্যা। পাতার বয়স এবং সংখ্যা, যারা যারা বলতে পারবে তাদের ছুটি হবে। শর্করার পরিমাণ পটাশিয়াম, শর্করার পরিমাণ পটাশিয়াম। তারপর আর কি আছে? এনজাইম। তাহলে ক্লোরোফিল, ক্লোরোফিল, পটাশিয়াম, তারপর লেখা এনজাইম। বড় করে, হ্যাঁ এক নম্বরে লেখো, প্রথম কি ছিল? ক্লোরোফিল। ক্লোরোফিল অনেক ইম্পর্টেন্ট। দেখো যে হ্যাঁ ক্লোরোফিল সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের অত্যাবশ্যকীয় উপাদান। ক্লোরোফিল সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের অত্যাবশ্যকীয় উপাদান। ক্লোরোফিল সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের অত্যাবশ্যকীয় উপাদান। দেখো এটি সানলাইটের বা সূর্যরশ্মির, এটি সূর্যরশ্মির আলোক শক্তিকে কাজে লাগে, সূর্যরশ্মির আলোক শক্তিকে কাজে লাগিয়ে ফটোফসফোরাইলেশন কাজে লাগিয়ে ফটোফসফোরাইলেশন এর মাধ্যমে এটিপি এবং এনএডিপি উৎপন্ন হয়। ফটোফসফোরাইলেশনের মাধ্যমে শক্তিকে কাজে লাগে, ফটোফসফোরাইলেশন এর মাধ্যমে এটিপি এবং এনএডিপি H+ উৎপন্ন করে। এনএডিপি H+ উৎপন্ন করে। এনএডিপি H+ উৎপন্ন করে, যেটি সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাই পাতা ক্লোরোফিলের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পায়। না লিখতে হবে। তাই পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পায়। পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পায়। লিখতে অসুবিধা নেই। পাতায় ক্লোরোফিল পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণ হার বৃদ্ধি পায়। বুঝছো? তারপরে লেখো পাতার বয়স এবং সংখ্যা। লেখো বয়স্ক পাতা এবং কচি পাতায় সালোক ক্লোরোফিল কম থাকে, তাই সালোক সংশ্লেষণ হার কম।
পাতার সংখ্যা লিখছেন, পাতার বয়স এবং সংখ্যা। এর আগে লাইন সালোকসংশ্লেষণে, তাই ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষণ হার বৃদ্ধি পায়। ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষণ হার বৃদ্ধি পায়। পরের পয়েন্ট লেখো, পরের একটা পয়েন্ট যেটা ছিল, সেকেন্ড পয়েন্ট কি ছিল? পাতার বয়স এবং সংখ্যা। বড় করে লেখো, পাতার বয়স এবং সংখ্যা। বয়স লেখো, কচি পাতা এবং অত্যন্ত বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে। কচি পাতা এবং অত্যন্ত বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে, তাই সালোকসংশ্লেষণের হার কম। পূর্ণবয়স্ক পাতায় ক্লোরোফিল বেশি থাকে, তাই সালোকসংশ্লেষণ হার বেশি। পূর্ণবয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে, তাই সালোকসংশ্লেষণ হার বেশি। তারপর লেখো শর্করা পরিমাণ। বড় করে লেখো, শর্করা পরিমাণ। এটা আমি শেষ করবো। পূর্ণবয়স্ক পাতায় ক্লোরোফিল বেশি থাকে, তাই সালোকসংশ্লেষণ হার বেশি। ক্লোরোফিল বেশি থাকে, তাই সালোকসংশ্লেষণ হার বেশি। শর্করা পরিমাণ 2 নাম্বার লেখো, শর্করার পরিমাণ। সরি 3 নাম্বার লেখো, শর্করা পরিমাণ। আচ্ছা, এটা কে বলতে পারবে দেখি? কে বুদ্ধিমান বলো, সকালবেলা সালোকসংশ্লেষণ হার বেশি না বিকেল বেলা সালোকসংশ্লেষণ হার বেশি? বিকেলে কম না বেশি? সকালে বেশি। কেন? হ্যাঁ, সকালে তো শর্করা পরিমাণ কম থাকে, কারণ রাত্রেবেলা সে শর্করা ব্যবহার করে, উদ্ভিদ কিন্তু নিজের শর্করা ব্যবহার করে। তাই এর জন্য সকালবেলায় মানে পাতার মধ্যে তোমার এই যেটা রিয়াকশনের ডান পাশে যেটা আছে, গ্লুকোজ বেশি থাকে, যার জন্য সকালবেলা গ্লুকোজ কম থাকে, তাই সালোকসংশ্লেষণ হার বেশি। তাহলে লেখো যে হ্যাঁ, পাতায় শর্করা পরিমাণ বেশি থাকলে সালোকসংশ্লেষণের হার কমে। পাতায় শর্করা পরিমাণ বেশি থাকলে সালোকসংশ্লেষণ হার কমে, তাই বিকেল বেলায় সালোকসংশ্লেষণ হার কম। পাতায় শর্করা পরিমাণ বেশি থাকলে সালোকসংশ্লেষণ হার কমে, তাই বিকেল বেলায় সালোকসংশ্লেষণ হার কম। তাই বিকেল বেলায় সালোকসংশ্লেষণের হার কম। কিন্তু সকালবেলা সালোকসংশ্লেষণের হার বেশি, বিকেলবেলা সালোকসংশ্লেষণের হার কম, কিন্তু সকালবেলায় সালোকসংশ্লেষণের হার বেশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি পরে থেকে শুরু করবো। আজকে এখন দেখতে থাকো, যা লেখাইছি দেখতে থাকো, সমস্যা নেই তো, দেখো। আচ্ছা, যারা বলতে পারবো তাদের ছুটি হবে। দেড়টা মানে আধা ঘন্টা টাইম আছে।